ওকে, সো এখন আসো আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। ঠিক আছে, এই যে আমাদের ট্রিলিয়ন অফ সেলস ইন দ্য বডি, প্রতিটা সেলেই কিন্তু মেনি টাইপস অফ ট্রান্সপোর্ট প্রসেসেস আর গোয়িং। ওয়াই? টু supplement to supply the nutrients ingredients that is necessary for our growth and development, এইগুলোকে সেলের ভিতরে নিয়ে যাওয়ার জন্য, বা অনেক সময় সেল থেকে বাইরেও আসতেছে। ঠিক আছে, এখন সাবস্টেন্সেস দ্যাট আর ট্রান্সপোর্টেড থ্রু দ্য সেল মেমব্রেন, এরা কিছু আছে যে তোমার লিপিড সলিউবল, কিছু আছে লিপিড ইনসলিউবল। ঠিক আছে, তোমরা সেল মেমব্রেনের স্ট্রাকচারটা তো জানো যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, যার বাইরের দিকটা হচ্ছে যে হাইড্রোফিলিক, তাই না? ফসফোলিপিডগুলার হেডগুলা কেমন? হাইড্রোফিলিক, আর টেইলগুলা হাইড্রোফোবিক। তো এই যে লিপিড সলিউবিলিটির উপর ডিপেন্ড করে কিছু সাবস্টেন্স আছে যারা সরাসরি কিন্তু সেল মেমব্রেন পেনিট্রেট করে ভিতরে চলে আসতে পারে, যেমন ধরো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, দে ক্যান বি ট্রান্সপোর্টেড ইজিলি। ঠিক আছে, যেটাকে আমরা বলি ডিফিউশন। কিন্তু যারা লিপিড ইনসলিউবল, তারা তো এই সরাসরি পেনিট্রেট করে যাইতে পারবে না। তাদের জন্য সেল মেমব্রেনে সুন্দর বিভিন্ন ক্যারিয়ার প্রোটিন, বিভিন্ন আয়ন চ্যানেল, ঠিক আছে, এইগুলো আছে, ওইগুলো দিয়ে তারা ট্রান্সপোর্টেড হয়। তো আমরা এখন এই এই বিভিন্ন ধরনের যে ট্রান্সপোর্ট সিস্টেমসগুলো আছে এইগুলো নিয়ে এখন ডিসকাস করব। ওকে, সো ট্রান্সপোর্ট সিস্টেমকে আমরা প্রথমত দুই ভাগে ক্লাসিফাই করি। একটা হলো অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এদের মেইন ডিফারেন্সটা হলো যে প্যাসিভ ট্রান্সপোর্টে কোনো এনার্জি লাগে না। ঠিক আছে, নো এনার্জি রিকোয়ার্ড, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি রিকোয়ার্ড। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে যে মেইন ডিফারেন্স। এখন প্রথমত তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে যে ওই ট্রান্সপোর্ট ওয়্যার ইউ নিড এনার্জি। ঠিক আছে, আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে, সেখানে ক্যারিয়ার প্রোটিন লাগবে, সেটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের এগেনস্টে যাবে সাবস্টেন্সটা। বুঝতে পারছো? তো এইগুলো আমরা ডিসকাস করব। এখন এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। ওকে, প্রাইমারি ট্রান্সপোর্ট যেখানে অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ দ্য এনার্জি, বুঝতে পারছো, যেখানে এনার্জিটা সরাসরি ইউটিলাইজ হয়। আর সেকেন্ডারিটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে গ্রেডিয়েন্টটা তৈরি হয়, যেটা আমরা দেখাবো তখন তোমাদের আরও ক্লিয়ার হবে, ওই গ্রেডিয়েন্টের জন্য যে ট্রান্সপোর্টটা হয় সেটা হলো সেকেন্ডারি ট্রান্সপোর্ট। ওকে, এখন এই সেকেন্ডারি ট্রান্সপোর্ট আবার কি হচ্ছে দেখো, কো অর কাউন্টার। মানে এইখানে সেকেন্ডারিটা হলো যে ধরো সোডিয়াম সে যখন এন্ট্রি করে সেলের ভিতরে, সে তখন আরেকজনকে নিয়ে যায় সাথে, লাইক ইয়োর গ্লুকোজ। তাহলে সোডিয়াম এবং গ্লুকোজ যখন সেম ডিরেকশনে যাবে সেটাকে আমরা বলবো কো ট্রান্সপোর্ট। আর তাহলে আমরা এক্সাম্পলগুলো ধরো যদি বলি, ঠিক আছে, কাউন্টার ট্রান্সপোর্ট হচ্ছে যে যখন দুইটা অল্টারনেট ডিরেকশনে যাবে, ধরো সোডিয়াম ঢুকলো, ক্যালসিয়াম বেরোলো। ঠিক আছে, এরকম। তাহলে আমরা এক্সাম্পলগুলো একটু বলি। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট লাইক ইয়োর সোডিয়াম পটাশিয়াম পাম্প, ভেরি ভেরি ভাইটাল ফর লাইফ। ওকে, তারপরে ধরো ক্যালসিয়াম এটিপিএস পাম্প, যেটা মাসল সেলের ভিতরে থাকে। হ্যাঁ, তারপরে ধরো প্রোটন পাম্প। দিজ আর ইয়োর প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, যেখানে অ্যাক্টিভ স্পেন্ডিং অফ দ্য এনার্জি হয়। আচ্ছা, আর এখানে আসো এখন সেকেন্ডারি। ঠিক আছে, কো ট্রান্সপোর্ট কোনটা? যেটা বললাম যে সোডিয়াম গ্লুকোজ, যেটা কোথায় হচ্ছে? আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে, তাই না? গ্লুকোজ আমরা যে খাচ্ছি বিভিন্ন মাল্টিপল মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এইগুলো আলটিমেটলি ডাইজেশন হয়ে কি গ্লুকোজ ফর্ম করবে। এই গ্লুকোজটা ব্লাডে যাওয়ার জন্য তখন কিন্তু এই ট্রান্সপোর্টগুলোর সাহায্য নেয়। ক্লিয়ার? তাহলে যে জিআইটিতে হচ্ছে সোডিয়াম গ্লুকোজ, বা ধরো সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড। ওকে, সো দিজ আর ইয়োর কো ট্রান্সপোর্ট। আর কাউন্টার ট্রান্সপোর্ট কোনগুলো? যেমন ধরো সোডিয়াম, যেমন আমাদের মাসল সেলে আরেকটা চ্যানেল আছে, ঠিক আছে,
সর্ট অফ এরকম, এটা ধরো একটা মাসল সেল, হ্যাঁ, এইখানে ধরো ওই যে চ্যানেলটা আয়ন চ্যানেল, এইখানে যেটা হয় যে সোডিয়াম ঢুকবে, ক্যালসিয়াম বের হবে। তাহলে কি হচ্ছে দেখো, অল্টারনেট ডিরেকশনে, তাই না? সোডিয়াম ঢুকলো, ক্যালসিয়াম বের হলো, দিস ইজ কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে একটা আমরা পাইলাম সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, ঠিক আছে। এরকম সোডিয়াম হাইড্রোজেনও আছে, যেটা আমরা রেনাল সিস্টেমে পাবো, বুঝতে পারছো? রেনাল টিউবিউলসে ওইখানে আমরা এই কাউন্টার ট্রান্সপোর্টটা পাবো। তো এইভাবে কিন্তু মাল্টিপল সিস্টেমস ইউজ দিস ট্রান্সপোর্ট মেকানিজমস। তাহলে এখন আসো আমরা একটা একটা করে যাই, হ্যাঁ। আর এদিকে যে প্যাসিভ ট্রান্সপোর্ট, যেখানে কোনো এনার্জি লাগে না, যেটা এমনি এমনিই হবে, যেমন ধরো অসমোসিস অ্যান্ড ডিফিউশন, এই দুই ধরনের আর কি। তোমরা অলরেডি কিন্তু এসএসসি লেভেলে এইগুলো জেনে আসছো। তারপর আমরা কিছু কিছু পয়েন্ট এখানে বলবো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হলো যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা কিভাবে হয়। খুব ভাইটাল ট্রান্সপোর্ট, যেটা আমাদের বডিতে মাল্টিপল সেলে হচ্ছে, ঠিক আছে। দ্যাট ইজ ইয়োর সোডিয়াম পটাশিয়াম পাম্প, ঠিক আছে। দেখো আমি যে ক্রাইটেরিয়াগুলো বলেছিলাম প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা এখন দেখব যে এইখানে ফুলফিল হয় কিনা। ওকে, তাহলে এইটা একটা সেল মেমব্রেন, ঠিক আছে। এটা ধরো একটা সেল, তার সেল মেমব্রেন হচ্ছে এইটা। সেল মেমব্রেনে এই যে এইটা হচ্ছে একটা ক্যারিয়ার প্রোটিন, ঠিক আছে। এখন দেখো যেটা হয় যে এইখানে এই যে ক্যারিয়ার প্রোটিনটা তোমরা দেখছো, এইটার দুইটা ইউনিট থাকে, আলফা অ্যান্ড বিটা, ঠিক আছে। তো এই বিটা সাব ইউনিটের একটা এক্সট্রা সেলুলার পোর্শন যেটা সেলের বাইরে থাকে, আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার পোর্শন যেটা সেলের ভিতরে থাকে। এখন এইখানে এই যে ইন্ট্রাসেলুলার পোর্শন যেটা, সেইখানে আবার কিছু রিসেপ্টর আছে। ঠিক একইভাবে এক্সট্রা সেলুলার পোর্শনেও কিন্তু রিসেপ্টর থাকে, ঠিক আছে। দিজ আর দ্য রিসেপ্টর। এখন দেখো কি হয়, ঠিক আছে। যেটা হয় সেটা হইল যে দেখো খেয়াল করে, যে তোমার একটা ইম্পালস আসলো, ঠিক আছে, একটা ইম্পালস আসলো, তখন যেটা হবে যে এই ক্যারিয়ার প্রোটিন দিয়ে দেখো কি হচ্ছে, 3 সোডিয়াম বাইরে বের হচ্ছে, ঠিক আছে। দেখো 3টা সোডিয়াম বাইরে বের হচ্ছে আর 2টা পটাশিয়াম ভিতরে ঢুকতেছে। আচ্ছা, এইখানে দেখো কেন এটাকে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতেছি, ক্রাইটেরিয়াগুলো আমরা মিলাই, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, নর্মালি তোমরা জানো যে সেলের বাইরে, তাই তো, ধরো এটা একটা সেল, তোমরা জানো যে সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে, তাই তো। সেলের বাইরে সোডিয়াম বেশি আর সেলের ভিতরে পটাশিয়াম বেশি, তাই না? এখন নর্মালি নিয়ম অনুযায়ী কী হওয়ার কথা, নিয়ম অনুযায়ী হওয়ার কথা বেশি থেকে কম, তাই না? সবসময় সলিউটস বা সাবস্টেন্স বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনে যায়, তাই না? নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কি, সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসবে আর পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাবে। কিন্তু এখানে দেখো কি হচ্ছে, সোডিয়াম ভিতর থেকে বাইরে যাচ্ছে আর পটাশিয়াম বাইরে থেকে ভিতরে আসতেছে। তাহলে কি এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিহাফে নাকি এগেনস্টে? অবভিয়াসলি এগেনস্টে। এখন তুমি যখন একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে কিছু করতে চাইবা, তাহলে নিশ্চয়ই তোমার এনার্জি লাগবে। দ্যাট এনার্জি কামস ফ্রম ব্রেকডাউন অফ এটিপি। ওকে, দেখো এটিপিটা ব্রেকডাউন হয়ে এখানে এডিপি এবং পিআই হচ্ছে, একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। এই এনার্জিটা কিন্তু সে স্পেন্ড করতেছে, করে সেই গ্রেডিয়েন্টের এগেনস্টে এই ট্রান্সপোর্টটা ঘটাচ্ছে। এখন কথা হইল, তাহলে আমরা যে ক্রাইটেরিয়াগুলো বলেছিলাম, যে একটা হইলো যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে হবে, একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে, অ্যাক্টিভ এনার্জি লাগবে, ঠিক আছে। তো এই ক্রাইটেরিয়াগুলো কি মিলতেছে না? অবভিয়াসলি মিলতেছে। আচ্ছা, তারপরে যেখানে ক্যারিয়ার প্রোটিন থাকে, ক্যারিয়ার প্রোটিনের যে রিসেপ্টরগুলা, এগুলোও তো ধরো লিমিটেড। একটা পর্যায়ে যে কি হয়, রিসেপ্টরগুলা সব যখন ফুলফিলড হয়ে যায়, সব যখন বাইন্ড করে ফেলে, তখন আর কিন্তু সে এই ট্রান্সপোর্ট আর তখন ঘটে না, যেটাকে আমরা বলি স্যাচুরেশন পয়েন্ট। তাহলে ক্যারিয়ার প্রোটিনগুলোর একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, বুঝতে পারছো? দিস আর দ্য ক্রাইটেরিয়া অফ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম।
এখন আলটিমেটলি কি হয়, মানে এই যে ট্রান্সপোর্টটা হইলো আলটিমেটলি আমার নিট গেইনটা কি, খেয়াল করে দেখো 3 সোডিয়াম বের হচ্ছে, সেলের ভিতর থেকে বাইরে 3 সোডিয়াম বের হচ্ছে আর 2 সোডিয়াম ঢুকতেছে। তাহলে তোমার নিট খেয়াল করে দেখো 3 পজিটিভ আয়ন্স বের হচ্ছে আর 2 পজিটিভ আয়ন ঢুকতেছে। তাহলে আলটিমেটলি তোমার নিট গেইন হলো যে একটা পজিটিভ আয়ন বাইরে যাচ্ছে, বুঝতে পারছো? এই জন্য কিন্তু দেখো সেলের সারফেসটা মানে বাইরের সারফেসটা কি হচ্ছে সর্ট অফ পজিটিভ থাকে আর ভিতরের সারফেসটা কম্পারেবলি নেগেটিভ থাকে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর সার্ভাইভাল, ফর আওয়ার সার্ভাইভাল, বুঝতে পারছো? এই যে নেগেটিভ যে কন্ডিশনটা বা নেগেটিভ যে স্টেটটা সেলের ভিতরে তৈরি হচ্ছে, দ্যাট এন্ট্রাপস মেনি ভাইটাল প্রোটিনস, বুঝতে পারছো? মেনি ভাইটাল প্রোটিনস, এছাড়াও তোমার ধরো কিছু ফসফেট মলিকিউলস থাকে যেইগুলা কিন্তু আমাদেরকে হেল্প করতেছে ফর সার্ভাইভাল। হাউ? সেলের ভিতর যদি পজিটিভ থাকতো, ধরো সোডিয়াম যদি সেলের ভিতরে বেশি থাকতো, দ্যাট উইল অ্যাট্রাক্ট মোর ওয়াটার। মনে রাখবা সোডিয়াম অ্যান্ড ওয়াটার দে আর টুইন ব্রাদার্স, ও যেখানে যাবে ওয়াটারও সেখানে যায়, বুঝতে পারছো? তো সোডিয়াম যদি সেলের ভিতরে বেশি হইতো তাহলে কি হতো, সে মোর ওয়াটারকে অ্যাট্রাক্ট করতো, তখন মোর ওয়াটার সেলের ভিতরে আসতো, ফলে যেটা হতো সেল উইল সোয়েল আপ, সেলিউলার সোয়েলিং হইতো অ্যান্ড আলটিমেটলি দ্যাট উইল ডাই, বুঝতে পারছো? এই জন্য কিন্তু আমাদের এই সিস্টেমটা এরকম হয়েছে যে সেলের ভিতরটা থাকে নেগেটিভ, বাইরে থাকে পজিটিভ। ক্লিয়ার? আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই পাম্পটাকে আমরা বলি ইলেকট্রোজেনিক পাম্প, বুঝতে পারছো? ইলেকট্রোজেনিক পাম্প। নাও হোয়াই? দেখো এই যে সেম কথা, একটা পজিটিভ চার্জ কি আমরা এক্সট্রা পাচ্ছি না, তাহলে কি দিস ইজ এ ইলেকট্রোজেনিক পাম্প, যেহেতু এখানে আমরা একটা চার্জ প্রডিউস করতেছি, এই জন্য এটাকে আমরা বলি ইলেকট্রোজেনিক পাম্প। ওকে, আচ্ছা, সো দিস ইজ ইয়োর সোডিয়াম পটাশিয়াম পাম্প হুইচ ইজ ভেরি ভাইটাল ফর আওয়ার সার্ভাইভাল। এখন তাহলে একটা আমি বললাম যে সেলুলার ভলিউম মেনটেন করা, ঠিক আছে, আর কি কি ইম্পর্টেন্স আছে? ওকে, তাহলে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দিস পাম্প? হোয়াট আর দ্য ইম্পর্টেন্স? তাহলে একটা বললাম যে সেল ভলিউম মেনটেন করা, 2 নম্বর হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, যেটা আমি পরের কিছু লেকচারে একটা আসবে অ্যাকশন পটেনশিয়াল, মেমব্রেন পটেনশিয়াল, ওইখানে আমি ডিসকাস করব আরও ডিটেলস যে কিভাবে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আরএমপি মেনটেন করে সোডিয়াম পটাশিয়াম পাম্প। ওকে, থার্ড হচ্ছে নার্ভ অ্যান্ড মাসল ফাংশন। ওকে, নার্ভ এবং মাসলের ফাংশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয় সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা আমরা পরে ডিসকাস করব কিভাবে হয়, ঠিক আছে? তারপরে আসো 4 নম্বর হলো যে ইট প্রোভাইডস এনার্জি ফর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে, সংক্ষেপে এসএটি, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বুঝতে পারছো? তাহলে এই যে অলরেডি আমি সেকেন্ডারি অ্যাক্টিভের সময় বলেছিলাম যে এই যে তোমার প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে গ্রেডিয়েন্টটা তৈরি করতেছে, বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, এই গ্রেডিয়েন্টটাই কিন্তু ড্রাইভস ইয়োর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ক্লিয়ার? যেটা আমরা পরে ডিসকাস করবো ইন ডিটেলস। ওকে, তাহলে দিস আর দ্য ইম্পর্টেন্স। ক্লিনিক্যালি কি কোনো ইম্পর্টেন্স আছে এই পাম্পের? আচ্ছা, তোমরা কি এই ড্রাগটার নাম শুনেছো, ডিজিটালিস বা ডিজক্সিন? যদি না শুনে থাকো শুনবা, ফার্মাকোলজি যখন পড়বা তখন দেখবা ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ ডিজিটালিস। আচ্ছা, সে কি করে? ডিজিটালিস যেটা করে সে ওকে আমরা এইখানে দেখাই, দেখো ডিজিটালিস যেটা করে সে এই পাম্পটাকে বন্ধ করে দেয়,
ডিজিটালিস। ডিজিটালিস এই পাম্পটাকে স্টপ করে দেয়। ক্লিয়ার? দেখো এই পাম্পটা যদি স্টপ হয়ে যায় তাহলে কি হচ্ছে, এই যে সোডিয়াম ভিতর থেকে বাইরে আসতেছিল সে কিন্তু আসবে না, তাই না? পটাশিয়াম বাইরে থেকে ভিতরে আসে, সেও আসবে না। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে 3 সোডিয়াম যখন ভিতরে সোডিয়াম থেকে যায়, ঠিক আছে, তার মানে সোডিয়াম ভিতর থেকে বাইরে আসতেছে না, সো সোডিয়াম লেভেলটা কি হবে, বেড়ে যাবে না সেলের ভিতরে, ঠিক কিনা? সোডিয়াম যখন বের হচ্ছে না, যখন ভিতরে থেকে যাচ্ছে, তখন এই যে গ্রেডিয়েন্টটাও কিন্তু তৈরি হবে না। তখন যেটা হয় যে তখন এই যে এই তো ধরো একটা সেল মেমব্রেন, একটা সেল, এই যে এইটা হচ্ছে যে তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্প, হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এইটা যখন বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তখন আরেকটা পাম্প থাকে, মাসল, কার্ডিয়াক মাসলের কথা আমি বলতেছি, ওইখানে আরেকটা পাম্প থাকে যেটা হলো সোডিয়াম ক্যালসিয়াম, ঠিক আছে, এই এটা বের হচ্ছে, এটা তাহলে ধরো ঢুকবে। তো সোডিয়াম পটাশিয়াম পাম্পটা যখন না হয় তখন কি হয়, ভিতরে সোডিয়াম লেভেলটা বেড়ে যায়, ঠিক আছে, তখন এইখানে যেটা হয়, এই পাম্পের কাজ হচ্ছে যে সোডিয়ামকে দ্যাট ইজ ইয়োর ক্যালসিয়াম বের হবে, সোডিয়াম ঢুকবে, বুঝতে পারছো? মানে নর্মালি কি হয়, সোডিয়াম বের হয়ে যায় না প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, সোডিয়াম বের হয়ে যায়, তখন কি হচ্ছে, সোডিয়ামের একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, ওই ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য তখন কি হয়, এই এই পাম্প দিয়ে তখন সোডিয়াম ঢুকে, ঠিক আছে, আর ক্যালসিয়াম বের হয়, বুঝতে পারছো? কিন্তু এইখানে দেখো কি হচ্ছে, যে যখন আমি এই পাম্পটা বন্ধ করে দিচ্ছি, সোডিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে, ফলে কিন্তু সোডিয়াম এই পাম্পটা তখন আর কাজ করবে না, ঠিক আছে, এটা একটা কাউন্টার ট্রান্সপোর্ট, সেটা কি খেয়াল করছো? সোডিয়াম ঢুকতেছে, ক্যালসিয়াম বের হচ্ছে, বুঝতে পারছো? ঠিক আছে, যখন এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা যখন হবে না, তখন সোডিয়ামও আমাদের ঢুকতেছে না, ফলে ক্যালসিয়ামও বের হবে না, ফলে আলটিমেটলি নেট গেইনটা কি, নেট গেইনটা হচ্ছে সেলের ভিতরে তোমার ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায়, দ্যাট উইল ইনক্রিজ দ্য কন্ট্রাক্টিলিটি অফ ইয়োর ভেন্ট্রিকল, বুঝতে পারছো? এই জন্য আমরা হার্ট ফেইলিয়ারের পেশেন্টকে অনেক সময় এই ডিজিটালিস, হ্যাঁ, বা ডিজিটালিস বা ডিজক্সিন, এই ড্রাগটা দিয়ে আমরা ট্রিট করি। ওকে, সো দিস ইজ দ্য মিস্ট্রি। তাহলে এই পাম্পটা কিন্তু অনেক ভাইটাল, বুঝতে পেরেছো? এরকম আরও অনেক ড্রাগস আছে, কিছু এনেস্থেটিক্স আছে যারা এইভাবে কাজ করে, এই পাম্পটা ব্লক করে দিয়ে, বুঝতে পারছো? সো দিস আর দ্য ইম্পর্টেন্স অফ ইয়োর প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন দেখো, এই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা আমরা ডিসকাস করলাম, এটা ওয়েন ইট ডাজন্ট ওয়ার্ক অর ওয়েন ইট ফেলস, ঠিক আছে, কিছু কন্ডিশন আছে যখন এই পাম্পটা কাজ করে না, যেমন লাইক আমরা দেখো, এই যে আমাদের কিন্তু এখানে অ্যাক্টিভ এনার্জি লাগতেছে, তাই না, এটিপি ডিগ্রেডেশন হয়ে আমরা এনার্জি পাচ্ছি, কোনো কারণে যদি এই এনার্জি সাপ্লাইটা কমে যায় তাহলে কিন্তু এই পাম্পটা ফেল করবে, ঠিক আছে? তাহলে থিঙ্ক অফ দোজ কন্ডিশনস। তাহলে when this pump fails, ওকে, তাহলে এক নম্বর হচ্ছে, ধরো যে কোনো কারণে যদি বডিতে হাইপক্সিয়া হয়, হাইপক্সিয়ার হাজারো কারণ আছে এবং বিভিন্ন ধরনের টাইপস আছে, যেটা আমরা পরে ডিসকাস করব রেসপিরেটরি সিস্টেমে। যে কোনো কারণে যদি বডিতে হাইপক্সিয়া হয়, কি হবে দেখো, হাইপক্সিয়া মানে কি, তোমার ব্লাডে অক্সিজেন কম, তাই তো? অক্সিজেন যদি কম থাকে, এই অক্সিজেন তখন কি, সেল অক্সিজেন কম পাবে। এখন দেখো, তোমরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আমাদের সেলের ভিতরে যে অ্যারোবিক রেসপিরেশন হয়, সেখানে একটা স্টেপ ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওইখানে তোমাদের মনে আছে কিনা দেখো, অক্সিজেন কিন্তু একটা ক্যারিয়ার হিসেবে কাজ করে ফর ইলেকট্রনস, মনে আছে? সো যেটা হবে যে সেল যখন অক্সিজেন পাবে না, তখন ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা ফেল করবে, ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা ফেল করবে, দ্যাট ইজ ওটা আর হবে না,
না হইলে তখন কিন্তু এনার্জিও আমরা পাবো না, ঠিক তো? এনার্জিও কিন্তু আলটিমেটলি প্রডিউস হবে না, কারণ ইলেকট্রন ট্রান্সপোর্টেই তো সব কিছু কনভার্ট হয় হয়ে এটিপি প্রডিউস করে। তাহলে দেখো এটিপি যদি আমি না পাই তাহলে এনার্জিও আমি পাচ্ছি না, তাহলে কি এই পাম্পটা ফেল করবে, তাই না? ওকে, সেকেন্ড হচ্ছে সেপসিস। সেপসিস মিনস যখন ইনফেকশন ব্লাডে ছড়ায় যায়, যেটাকে সেপ্টিসেমিয়াও আমরা বলি, ঠিক আছে? তো সেপসিসেও যেটা হয় যে ব্লাডে যখন ইনফেকশন হয় তখনও কিন্তু সেম কন্ডিশনই হয়, ঠিক আছে? এটার মাল্টিপল মেকানিজম আছে, যেটা আমরা এখন তোমাদের ডিটেলস ডিসকাস করতেছি না, ঠিক আছে? তারপরে ধরো যে কোনো কারণে ওই যে বডি থেকে যদি ফ্লুইড কমে যায়, ঠিক আছে, ধরো প্রভিউস এই ডায়রিয়া, ভমিটিং, হিমোরেজ এইগুলো যদি হয়, ঠিক আছে, ভলিউম যদি কোনো কারণে কমে যায় তাহলে সাপ্লাইও কমে যাবে, বুঝতে পারছো? দেন ধরো ইয়র ম্যাল নিউট্রিশন, এটা তো বুঝতেই পারতেছো যে কেউ যদি প্রপার নিউট্রিশন যদি না পায় তার দেহে তো এমনিতেই সাপ্লাই কম থাকবে, তাই না? নিউট্রিয়েন্টসের সাপ্লাই পাবে না। এইসব কারণে যেটা হয় যে প্রপার এনার্জি যখন সেল না পায় তখন এই পাম্পটাও কিন্তু ফেল করে, এবং ফেল করলে কি হয় দেখো খেয়াল করে, যখনই পাম্পটা ফেল করবে সেলের ভিতরে সোডিয়াম অ্যাকিউমুলেট করবে, জমা হবে, সেই সোডিয়ামটা ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে, তাহলে সেলের ভিতরে তখন ওয়াটার এন্ট্রিটা বেড়ে যাবে এবং সেল উইল সোয়েল আপ অ্যান্ড বার্স্ট দেন ডাই। সো দ্যাটস ওয়াই দিস পাম্প ইজ ভেরি ভাইটাল। ওকে।